তোমায় আমি ভালোবাসি অথই। আমার পক্ষে তোমাকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। নিজের মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু পারিনি সফল হতে। তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারছি না। তোমাকে নিজের করে পাওয়ার জন্য যদি আমাকে আরো কোনো কঠিন পদক্ষেপ নিতে হয়, তবে আমি তাই করব। তবুও আমার তোমাকেই প্রয়োজন। অথই প্রহরের বুক থেকে মাথা তুলে ভেজা চোখ নিয়ে প্রহরের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার সম্মতি না নিয়ে তোমাকে গভীরভাবে স্পর্শ করার স্পর্ধা আমার নিয়ে অথই। আমি এতটা সাহসী নই যে আমার অথৈর সম্মতি না নিয়ে গভীরভাবে ছুঁতে পারবো তাকে। তুমি পবিত্র আছো, তোমার শরীর একটি লোম আমি দেখিনি। কান্না করো না মেয়ে, তোমার চোখের জলে আমার বুক ব্যথা করে। অথই ভেজা চোখে তাকিয়ে রইল প্রহরের পানে। প্রহর অপরাধী কণ্ঠে এতক্ষণ ধরে উপরোক্ত কথাগুলো বলছিল। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে ফেলল অথই। প্রহরের চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটু আগে না বললেন আপনি আমার শাড়ি পরিয়ে দিয়েছেন? মিথ্যে বলেছিলাম তোমায়। শিরিন তোমাকে শাড়ি পাল্টে দিয়েছে। তোমাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার কারণে রাস্তায় বেশ কবার বমি করেছিল। তোমার পরনের কাপড় নষ্ট হয়ে গেছিল। তোমাকে সামলাতে গিয়ে আমারও ড্রেস খারাপ হয়ে গেছিল। কতক্ষণ আর তোমাকে নোংরা কাপড় রাখবো, এই ভেবে শিরিনকে বললাম তোমার ড্রেসটা বদলে দিতে। অপরাধীর ন্যায় মাথা নিচু করে জবাব দিল প্রহর। অথই ভ্রু কুচকে ফেলল, তারপর হুট করে প্রহরের কলার চেপে ধরল। এত ভরিতা না করে তখনই বললে পারতেন। মিথ্যার আশ্রয় কেন নিয়েছেন আপনি? আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছিলাম। আমায় কিডন্যাপ করে কে নিয়ে আসতে বলেছিল আপনাকে? কিডন্যাপ করে নিয়ে না আসলে তোমার আমার ডিভোর্স হতো আগামীকাল। কলারে রাখা অথয়ের হাতের উপর নিজের হাত রেখে শান্ত সুরে বলল প্রহর। অথয় যেন আরো চটে গেল। আপনার সঙ্গে আবার ডিভোর্স হলেই বরং ভালো হয়। সামনাসামনি একবার আমাকে বলা উচিত ছিল আমাদের সম্পর্কের ব্যাপারে, বাট আপনি কি করলেন? লুকিয়ে গেলেন ব্যাপারটা। আমাকে বিয়ের প্রপোজাল দিলেন কেন? আমাদের বিয়ের সম্পর্কের ব্যাপারে জানালে কি আমি খেয়ে ফেলতাম আপনাকে? তুমি কিন্তু এখন আমার উপর চেঁচাচ্ছ অথই। আমি তোমাকে সত্যটা এর জন্য জানাতে চাইনি যেন তুমি আমাকে আমাদের প্যারেন্টসদের নেয় সিদ্ধান্তের ওপর নিজের সিদ্ধান্ত বানিয়ে ফেলো। আমি চেয়েছি তুমি যেন শুধু আমাকে ভালোবেসে আমাকে মেনে নাও। ভালোবাসবে দূরের কথা, প্রপোজ করার পর তুমি আমাকে কি বললে? তুমি অন্য কারোর সঙ্গে কমিটেড। জানো ভেতরে ভেতরে আমি কতটা ভেঙে পড়েছিলাম। মানুষ যে টাকা পয়সা ছাড়া ভালোবাসার অনুভূতিতে আটকে যেতে পারে সেদিন উপলব্ধি করতে পারলাম আমি। রাঙামাটি থেকে ফিরে সোজা বাড়িতে গিয়ে আম্মিকে বলেছিলাম ডিভোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে। আমি সব অ্যারেঞ্জ করলাম ঠিকই, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমি অথৈ নামক নাম ডেঙিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না, কারণ আমার মস্তিষ্কের অজান্তেই আমার ভূত ভবিষ্যৎ সবকিছুই অথৈকে সেট করে ফেলেছে। যেদিকে চাই মস্তিষ্কের সকল স্নায়ুকোষ অথৈকে মনে করিয়ে দেয় অথৈকে আবির স্পর্শ করবে, ভালোবাসবে। শীতের সকালে মিষ্টি রোদে একিয়ে চাদরের তলে তার একে অপরের সঙ্গে মিশে থাকবে। তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে আবির কেন তোমায় পেয়ে যাবে কোনো সাধনা ছাড়াই। ওয়েট, আবিরের কথা এখানে আসছে কেন? আলফাজ আঙ্কেল আমাকে জানিয়েছেন একবার তোমার আবার ডিভোর্স সম্পন্ন হলে আবিরের সঙ্গে তোমার বিয়ে হবে। তাছাড়া তুমি নিজেই তো আমাকে বললে তুমি কারোর সাথে কমিটেড। প্রহরের মুখে এই কথা শুনে অথই মাথায় হাত দিয়ে মনে মনে বলল, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি যে আপনার সাথে কমিটেড এটা তো জানতাম না। আপনাকে পাওয়ার জন্যই তো সেই অচেনাকে ডিভোর্স দিতে চাইলাম, কমিটমেন্ট ভাঙতে চাইলাম। আর আপনি কিনা ভাবলেন আমি আবিরের সঙ্গে কমিটেড? দুজনেই দুজনকে পেতে এত কিছু করলাম, অথচ আমার অজান্তেই আমাদের ডিভোর্সটা হতে পারতো যদি না আপনি আমার সত্যিটা জানাতেন। নিজের অজান্তেই আমি আপনাকে হারাতে যাচ্ছিলাম। আনমনে ভয়ে আটকে উঠল অথই। প্রহর অথইকে আটকে উঠতে দেখে অস্থির হয়ে বলল, কি হচ্ছে অথৈ, শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি আমি। কিছুক্ষণ বিশ্রাম নাও, আমার একটু বের হতে হবে। প্রহর অথয়ের হাত ধরে বিছানার দিকে অগ্রসর হওয়ার সময় কথাগুলো বলল। মানুষটা যে এতটা পাগল ছিল ওর জন্যে কখনো বুঝতেও দেয়নি। এত ভালোবাসা বুকে বয়ে বেরিয়েছে, অথচ একটিবারও ক্লান্ত হয়নি। একটিবারও বলেনি যে তোমাকে ভালোবেসে আমার ক্লান্তি লাগছে। খানিকটা ভালোবাসার বোঝা তুমি কাঁধে তুলে নাও। অথই মৃদু হেসে প্রহরের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালোবাসা নামক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে যেদিন পাশ করবেন সেই দিনই জানতে পারবেন আপনার অথই কেবল আপনাকেই পেতে চেয়েছে আর কাউকে নয়। অথইকে শুইয়ে রেখে প্রহর চলে যাচ্ছিল। ঠিক তখনই অথই প্রহরকে ডেকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? এই তো কাছে কোথাও যাচ্ছে। আমিও যাব সঙ্গে। অস্বস্তি কাটিয়ে জবাব এলো অথয়ের পক্ষ থেকে। অথই আবারও প্রহরকে জিজ্ঞাসা করলো, কাছে বলতে কোথায়? এখানে পুকুর আছে?
এরই ফাঁকে প্রহর এগিয়ে এসে অথয়ের হাত মুঠোয় বন্দি করে বলল। বাইরে গেলেও দেখতে পারবে। অথয় প্রহরের সঙ্গে বেরিয়ে এলো। প্রহর ঘরের দরজা খুলে বের হবার পর অথয়ের চোখের সামনে উন্মুক্ত হলো এক বিয়ে বাড়ির দৃশ্য। গুরুজনের তাড়াহুড়ো, বাচ্চাদের কোলাহল, পাড়াপড়শির উৎসুক দৃষ্টি সবটাই চোখে পড়ল অথয়ের। অথয় প্রহরের বাহু শক্ত করে চেপে ধরল, তারপর জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? অথয়ের প্রশ্নের জবাবে প্রহর মুচকি হেসে খুব মিষ্টি গলায় জবাব দেয়, তোমার শ্বশুর বাড়িতে। তুমি এখন আমাদের গ্রামের বাড়ি আছো। অথয় বিস্মিত হয়ে দেখছিল চারপাশ। সত্যি কি তাই? ভাবতেই বিস্মিত হলো। প্রহর যদি ডিভোর্স আটকানোর জন্য কি কিডন্যাপ করে নিয়ে আসে, তবে ওদের গ্রামের বাড়িতে কেন নিয়ে এসেছে? প্রহর যেন অথয়ের মুখ দেখে মনের হাল বুঝতে পেরেছে। আগামীকাল আমার কাজিন লোবনার বিয়ে। বেশ কয়েকবার ফোনে দাওয়াতের কার্ড অব্দি পাঠিয়েছে। বাবা আমি কেউই দাওয়াত অ্যাকসেপ্ট করেনি, কারণ যেদিন লোবনার বিয়ে হবে ওই দিন তোমার আমার বিচ্ছেদের দিন ঠিক হয়েছে। বিচ্ছেদের দিন এখন কোল হয়ে গেছে। সোজা বোন নিয়ে এসেছি বোনের বিয়েতে। শেষের কথাগুলো বলার সময় প্রহরকে বেশ আনন্দিত মনে হচ্ছিল। অথয় কেবল প্রহরের সুখী চেহারার দিকে তাকিয়ে নিজেই আনন্দ অনুভব করছে। এইটাই কি তোর বউরে প্রহর? বুড় রাইতে বউরে কুলে লইয়া বাইতাইলি, তখন তোর বউয়ের মুখটা দেখতে পারি নাই। দেহি তো তোর বউ কেমন। ষাটোর্ধ্ব বৃদ্ধা প্রহর এবং অথয়ের সামনে এসে কথাগুলো বলল। অথয়ের গালে এক হাত রেখে প্রহরের দিকে তাকিয়ে বৃদ্ধা বলল, শাদিকে আর নিজের বিয়া করা বউরে তুইলে আনছস? এমন বউরে কেবল পিঞ্জিরার মধ্যে বন্দি বানায়া রাখতে হয়। মন চাইলে একটু বাইর কইরা দেখবি, নয়তো আটকায় রাখবি। কথাগুলো শেষ করে বৃদ্ধা অথয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমি প্রহরের দাদি, তোমারও দাদি হই আমি। অথয় দাদিমাকে সালাম জানালো। দাদি ভীষণ খুশি হলো। অথয়কে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলছিল, তোমারে না পাইলে আমার নাতি শেষ হইয়া যাইতো। তোমারে ফেরত আনতে সে ভুল পথ বাইসা নিছে ঠিকই, কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা ভুল না। অথয় আর চোখে একবার প্রহরের দিকে তাকিয়েছিল, দেখলো প্রহর ওদিকেই তাকিয়ে আছে। অথয় লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলল। প্রহর নিচের ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে। দুপুর হতে আরো অনেক মেহমান আসতে শুরু করে। সেই সব মেহমানদের মাঝে ছিল অথয়ের বাবা মা এবং প্রহরের বাবা মা। প্রহরের দাদিকে দেখে ওনারা থেমে গেলেন। প্রহরের দাদি ভীষণ আনন্দিত হয়ে ছেলের বউকে বুকে জড়িয়ে বললেন, কেমন চোখ জুড়াইয়া যায় প্রহরের বউরে দেখলে। নাফিসা অবাক হয়ে নিজের শাশুড়িকে জিজ্ঞাসা করলো, আম্মা, প্রহর এখানে এসেছে, অথই কি করে ওর সঙ্গে আছে? ওর বউ ওর লগে থাকবো না তো কি আর আমার লগে থাকবো? যে পরির লাহান বউ প্রহরের। প্রহর যে এতদিন এই বউয়ের লাইগা ধৈর্য ধইরা আসিল, আমি তো ভাই অবাক হইয়া যাইতাছি। নাফিসা সহ বাকি সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রহর কেন অথয়কে কিডন্যাপ করেছে কিছুই বুঝতে পারছে না। আর অথয়ের বিহেভিয়ার খানিকটা সন্দেহজনক মনে হচ্ছে। দুটো আশু কাজ হাতে নাতে ধরবে, তারপর জিজ্ঞাসা করবে মামলা কি। দুজনাই ভেতরে ভেতরে কি ফোন দিয়ে আসছে। এদিকে প্রহর অথয় প্রহরের কিছু কাজিন বাড়ির বাইরে গিয়েছিল, পাশেই বিলের ধারে, এখন বাড়িতে ফিরে এসেছে। উঠোন পেরিয়ে যখন ঘরের কাছাকাছি এলো তখন পরিচিত কিছু মুখ দেখে প্রহর এবং অথয় থমকে দাঁড়ালো। পরিবারের কাছে কি জবাব দেবে ভেবেই ঘাম ছুটে যাচ্ছে প্রহর অথয়ের পরিবারকে এবং নিজের পরিবারকে দেখে প্রহর শক্ত করে অথয়ের হাত ধরে রাখলো। অথয় মলিন দৃষ্টিতে এক ক্ষণের জন্য তাকিয়েছিল প্রহরের দিকে। প্রহরের হাসি মুখটায় অমাবস্যার আধার নেমে এসেছে, অথচ বেশ কিছু সময় আগেও প্রহরের ঠোঁটের কোণে হাসি লেগেছিল। প্রহরের বুকে দহন হচ্ছে। অথয়ের বাবা মাকে দেখে মনে হচ্ছে যেন অথয়কে তারা চিরকালের জন্য ওর কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছে। যদি এরকম কিছু হয় প্রহর স্রেফ মরে যাবে। এত বিলাসবহুল জীবনে যদি ভালোবাসা নামক বস্তু না থাকে তবে বেঁচে থাকা দায়। আলফাজ এবং সাবিনা মেয়েকে দেখে যেন তাদের হৃদয়ে প্রাণ ফিরে এসেছে। সাবিনা এবং আলফাজ অথয়ের সামনে গিয়ে দাঁড়ালো। প্রহরের হাতে বন্দি করে রাখা অথয়ের হাতটাকে মুক্ত করে আলফাজ প্রহরের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার প্রহর, আমার মেয়েকে আমার বাড়ির সামনে থেকে তুলে এনে তুমি মোটেও ভালো করো নি। প্রহরের চোখের সামনে দিয়ে অথয়কে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে আলফাজ, ওদের পেছনে সাবিনা। প্রহর অসহায় হয়ে নাফিসার দিকে তাকালো। নাফিসার চোখের ইশারায় ছেলেকে শান্ত থাকতে বলল, কিন্তু মায়ের কথায় কি অশান্ত হৃদয় শান্ত হবে? বুকের ভেতর যেই উথাল পাতাল ঢেউ আশ্রে পড়ছে তা কেবল অথয়কে বুকের মধ্যে আগলে নিতে পারলে শান্ত হবে। কোনো শান্তিবাণী কাজে আসবে না এখন। প্রহর বিয়ে বাড়ির আমেজ ছেড়ে ঘাট বাঁধানো পুকুরের কাছে চলে যাচ্ছে। নাফিজা এবং এহসান দৌড়ে ছেলের পিছনে ছুটে গেল। বিশাল এক পুকুর, পুকুরের চারপারে অসংখ্য সুপারি গাছ এবং নারিকেলের গাছের সারি। শান বাঁধানো ঘাটে এসে বসলো প্রহর। টলটলে জলের দিকে তাকিয়ে রইল।
জলের মাঝে নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে। প্রতিবিম্বর দিকে তাকিয়ে প্রহর আবিষ্কার করলো ওর প্রতিবিম্ব বিদ্রুপের হাসি হাসছে। প্রহর বিস্মিত হয়ে তাকিয়েছিল। প্রহরকে অবাক করে দিয়ে তার নিজের প্রতিবিম্ব বলে ওঠে, অথই কখনোই তোর ছিল না এবং কখনোই তোর হবে না। জোর করে একটা মানুষের দেহকে আটকাতে পারবি, কিন্তু অথয়ের মনকে কি দিয়ে বাঁধবি? মানুষকে কি দিয়ে কাবু করা যায় জানিস? ভালোবাসা দিয়ে। কিন্তু অথই তো তোকে ভালোবাসে না, আবিরকে ভালোবাসে। যদি তোকে ভালোবাসতো তাহলে তোরা তো অস্থিরতা দেখেও কেন বললো না, প্রহর আপনি অস্থির হবেন না, আমি ভালোবাসি আপনাকে? অথৈর ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমার ভালোবাসাই যথেষ্ট আমাদের জন্য। অথৈ কাকে ভালোবাসে ওসব দেখার সময় আমার নেই। আমি অথৈকে ভালোবাসি এটাই জানি, আর অন্য কিছু জানতে মোটেও চাই নই আমি। প্রহরের কথা শুনে প্রহরের প্রতিবিম্ব অট্টহাসিতে ফেটে পড়ল। প্রহর অবাক হয়ে তাকিয়ে রইল জলে ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে। প্রহর, কারো ডাক শুনে প্রহর পেছনের দিকে তাকালো, ওর মা এসেছে। প্রহর আবারও জলের দিকে তাকালো। আশ্চর্য তো, এখন ওর প্রতিবিম্ব স্বাভাবিক, হাসছে না কেন? এতক্ষণ তবে কি হচ্ছিল? নাজিফা এবং এহসান দৌড়ে এসে প্রহরের পাশে গিয়ে বসলো। প্রহর তাকালো না ওনাদের দিকে। নাজিফা ছেলের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, তোর দাদু বাড়িতে আসবি একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আর এভাবে অথৈকে নিয়ে এলি কেন? অথৈ আমার স্ত্রী আম্মি, ওকে কোথাও নিয়ে গেলে নিশ্চয় আমার কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না? বারবার গোয়ার তুমি করবি না প্রহর। তুই টিনেজ প্রহর নেই এখন, যা মন চাইবে তাই করবি। তুই নিজেই আমাকে বললি অথয়ের সঙ্গে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। আবার কি মনে হলো তোর? বলা নেই কওয়া নেই মেয়েটাকে ওর বাড়ি থেকে সামনে থেকে তুলে নিয়ে এসে তোর দাদুর বাড়িতে। তুই কি চাইছিস বল তো আমাদের? আমার অথৈকে চাই। কতবার বোঝাবো তোমাদের? একই কথা বারবার বলতে বলতে আমি ক্লান্ত। অথৈকে যদি না পাই, আই সোয়ার ছেলের মরমুখ দেখার জন্য প্রস্তুত হও তোমরা। নাজিফা বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। প্রহর রাগে অন্ধ হয়ে গেছে, কি বলছে কিছুরই বোধগম্য নেই ওর। এহসান ছেলের কাঁধে হাত রাখলো। ব্যাস, একটুখানি স্নেহ মাখা স্পর্শের প্রয়োজন ছিল বোধহয়। প্রহর ওর বাবাকে জড়িয়ে ধরলো, তারপর কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলল, ভালোবাসা বড্ড খারাপ অনুভূতি। কেন? ওকে না পেলে মনে হয় অনুভূতির তাপে পড়ে ছাই হয়ে যাব। বাবা, ওকে আমার করে দিন না। ওকে না পেলে আমি জানি না আমার পরিণতি কি হবে। আমার শুধু অথৈকে চাই বাবা। পৃথিবীর কোনো কিছু আমাকে মুগ্ধ করেনি, মোহে আটকাতে পারেনি, টাকা পয়সার প্রতি লোভ জাগাতে পারেনি। আমার নিজের হাতে করা কোনো সম্পদ আমাকে মানসিক তৃপ্তি দিতে পারেনি। আমার মুগ্ধতা, ভালোবাসার সম্পদ, লোভ, মানসিক তৃপ্তি সবটাই যেন অথৈকে ঘিরে গড়ে উঠেছে বাবা। আমি অথৈকে না পেলে মরে যাব বাবা, স্রেফ মরে যাব। তোর মোটেও উচিত হয়নি অত রাতে ঘর থেকে বের হয়ে পরের সঙ্গে দেখা করার। পরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। তুই জানিস আবিরের পরিবার কোনোভাবে জেনে গেছে তুই বাড়িতে নেই। তোকে তোর অফিসের বস কিডন্যাপ করেছে। তুই আন্দাজ করতে পারছিস আমাদের জন্য ব্যাপারটা কতটুকু এম্বারাসিং? আলফাজ মেয়ের উপর রেগে কথাগুলো উগড়ে দেয়। সাবিনা অথয়ের কাঁধে হাত রেখে পাশে বসেছিল। অথই মাথা নিচু করে বসে ওর আব্বুর কথাগুলো শুনছিল। ওর আব্বুর বলা কথাগুলো শেষ হতে অথই শান্ত সুরে ওর আব্বুকে জবাব দিল, আমার অফিসের বস আমায় কিডন্যাপ করেনি আব্বু, আমাকে আমার স্বামী নিয়ে এসেছে। দুটো বাক্য যেন বজ্রপাতের ন্যায় পড়লো সাবিনা এবং আলফাজের উপর। বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। অথই সেদিকে কর্ণপাত না করে আলফাজের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমরা মোটেও এই কাজটা ঠিক করোনি আব্বু। আমি তোমাদের কতটা ট্রাস্ট করি, আর তোমরা কি করলে? আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলে না? আবিরকে আমি স্রেফ ভালো বন্ধু মনে করি, এর বাইরে নাথিং এলস। সেই আবিরের সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে রেখেছো আমাকে না জানিয়ে। কিন্তু তুই তো আবিকে সাবিনাকে পুরো কথা সম্পূর্ণ করতে বাধা দিল অথই। আমি আবিরকে নয়, প্রহরকে ভালোবাসি। সাবিনা এবং আলফাজ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তাদের মাথায় কিছুই ঢুকছে না। সাবিনা অবাক হয়ে অথইকে প্রশ্ন করলো,